হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা এসএসসি এমটিএস 2025-এর জন্য 2024-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অলরেডি আলোচনা করে দিয়েছি। তার পাশাপাশি শিফট ওয়াইজ মানে তোমাদের হচ্ছে শিফট ওয়াইজ তো আমরা প্রিভিয়াস ইয়ারেরগুলো আলোচনা করেছি। এছাড়া সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আমরা ক্লাস করিয়েছি, তার প্লেলিস্টও রয়েছে। সেগুলো তোমরা যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। তো আজ থেকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে প্র্যাকটিস সেট। প্র্যাকটিস এখন থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাও। আমরা যা আগে পড়িয়েছি সেগুলো থেকেই কোশ্চেনগুলো রাখা হয়েছে, সেগুলো থেকেই মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং রিসেন্ট যে এডুগরি প্যাটার্ন চলছে তো সেই রকম প্যাটার্ন দেখে কোশ্চেনগুলো রাখা হচ্ছে। তোমরা দেখো তোমরা কে কতগুলো কোশ্চেন আনসার আলোচনা করতে পারছো। 25খানা করে কোশ্চেন রয়েছে। আজকের ফার্স্ট প্র্যাকটিস সেট। এইভাবে পরবর্তীতে আমরা এইভাবে কিন্তু এক এক করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো তোমাদের জন্য। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ওখানে তোমরা আমাদের যে ফ্রি মক টেস্ট চলছে তো সেই মক টেস্ট তোমরা যারা দেবে একদম সম্পূর্ণ ফ্রিতে জেনারেল অ্যাওয়ারনেসের উপর 25খানা করে কোশ্চেন রয়েছে। তো সেই মক টেস্ট লিঙ্ক তোমরা পাবে আমাদের টেলিগ্রামে। তো চলো এখন শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কী রয়েছে দেখো, 1770 সালে ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকটি কোনটি ছিল? 1770 সালে ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকটি কোনটি ছিল বলো। তোমরা নিজেরা তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করো কমেন্ট বক্সে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ। যারা যারা করেছো একদম সঠিক অ্যান্সার ব্যাংক অফ হিন্দুস্তান, অপশান নাম্বার এ হয়ে যাবে কিন্তু এখানে সঠিক আনসার। এখান থেকে একটু দেখে নাও, ব্যাংক অফ হিন্দুস্তান ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক ছিল। ব্যাংক অফ হিন্দুস্তান ভারতে 1770 সালে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক ছিল। ব্যাংক অফ হিন্দুস্তানের সদর দপ্তর কলকাতায় অবস্থিত ছিল। এটি ইউরোপীয় ব্যবস্থাপনার অধীনে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাংক অফ হিন্দুস্তান প্রকৃত অর্থে মজুদ রাখত যেমন সোনা, রূপার মুদ্রা যা রূপা নামে পরিচিত, আর কিছু বাণিজ্যিক সংকটের কারণে 1832 সালে ব্যাংক অফ হিন্দুস্তান কিন্তু বন্ধ হয়ে যায়। বোঝা গেল। এবার দেখো 2 নম্বর কোশ্চান। নর্তকী নটরাজ 2019 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত একজন ভারতীয় ড্যাশ নৃত্যশিল্পী। নর্তকী নটরাজ 2019 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তো ইনি একজন ড্যাশ নৃত্যশিল্পী। ওড়িশি, ভারতনাট্যম, কথাকলি, কত্থক। তো অবশ্যই সঠিক অ্যান্সার কী হবে বলো? অপশন নাম্বার 2 ভারতনাট্যম নৃত্যশিল্পী। এরপরে 3 নম্বর কোশ্চান। একটি হিন্দু মন্দিরের সবচেয়ে ভিতরে দেবালয় যেখানে প্রধান দেবতার মূর্তি স্থাপন করা হয় তাকে কি বলে? হিন্দু মন্দিরের সবচেয়ে ভিতরে দেবালয় যেখানে প্রধান দেবতার মূর্তি স্থাপন করা হয় তাকে কি বলা হয়? গর্ভগৃহ বলা হয়। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। 4 নম্বর। নিচের ভারতের কোন রাজ্যে পুরানো বাঁশের ড্রিপ সেচ প্রযুক্তি এখনও কৃষিতে ব্যবহৃত হয়? পুরনো বাঁশের ড্রিপ সেচ প্রযুক্তি এখনও কৃষিতে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অপশান নাম্বার 3 মেঘালয়ে। 5 নম্বর কোশ্চেন। কোন সাংবিধানিক সংশোধনী আইন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিচার নিয়োগের কলেজিয়াম পদ্ধতিকে প্রতিস্থাপন করেছে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বিচারক নিয়োগের কলেজিয়াম পদ্ধতিকে প্রতিস্থাপন করেছে কোন সংশোধনী আইন? অপশান নাম্বার 1 99তম সংশোধনী আইন। এই 99তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারক নিয়োগের কলেজিয়াম পদ্ধতির পরিবর্তে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন NJAC হয়েছে। 6 নম্বর। বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন কে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1 হেক্টর মুনরো। বাংলার নবাব মীর কাসিম আউদের নবাব ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত সেনাবাহিনী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই যুদ্ধটি বিহারের একটা ছোট্ট শহর বক্সারে 22 অক্টোবর 1764 খ্রিস্টাব্দে, সালটা মনে রাখো 1764 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। যুদ্ধটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটা সিদ্ধান্তমূলক বিজয়। 1765 সালে এলাহাবাদ চুক্তি দ্বারা যুদ্ধের অবসান ঘটে। 7 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা হয়েছে? তোমাদের বারবার বলছি যে মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার দুটো একটু ভালো করে মনে রাখো। সংবিধানের ধারাগুলো একটু অনুচ্ছেদগুলো একটু বেশি করে ভালো করে মনে রাখতে হবে, কেন এগুলো থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসবেই, মাস্ট আসবে।
ঠিক আছে, অপশান নাম্বার 3 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার 51A, অনুচ্ছেদ 51A। এই সংবিধানের পার্ট 4A আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি, যেই বিষয়টা থেকে আমি এই যে এক্সট্রা নোট দিয়েছি এখান থেকে কিন্তু অনেক রকমের কোশ্চেন হয়, অনেক কোশ্চেন হয় এইটুকু মাত্র এক্সট্রা নোটসের মধ্য থেকে। প্রত্যেক বছর কোশ্চেন আসে, ভালো করে এটা একটু ভালো করে মনে রাখো বা খাতায় নোট করে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো। আর যারা আমাদের নোটসগুলো পারচেজ করছে তাদের তো দরকার নেই, তারা অলরেডি তোমাদের কাছে আছে ওগুলো। দেখে নাও সংবিধানের পার্ট 4A, অবশ্যই মনে রাখো পার্ট 4A এর অধীনে 51A মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত। তারপরে মনে রাখো শরণ সিং কমিটি, শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী 1776 সাল, শরণ সিং কমিটি 1776 সাল 42তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক দায়িত্ব বা কর্তব্যের ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। তারপরে যেটা মনে রাখবে, সর্বপ্রথম ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কত ছিল? 10টি ছিল, 10টি। পরবর্তীতে সালটা মনে রাখো 2002 সাল সংশোধনী, 86তম সংশোধনী মাধ্যমে আরও একটা মৌলিক কর্তব্য এই তালিকায় যোগ করা হয়। অর্থাৎ বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো তাহলে মৌলিক কর্তব্য রয়েছে? 11খানা মৌলিক কর্তব্য রয়েছে। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন, নিচের কোন ভারতীয় খেলোয়াড় এস এগেনস্ট অডস শিরোনামের আত্মজীবনী লিখেছেন? এস এগেনস্ট অডস, তো এস এগেনস্ট অডস এটা কার আত্মজীবনী? পারবে সবাই? সানিয়া মির্জা। অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার, সানিয়া মির্জা। 9 নম্বর, আহিয়া শীতকালীন উৎসবটি মূলত পর্যটনের প্রচারের জন্য উত্তর পূর্ব রাজ্য ড্যাশ দ্বারা সংগঠিত হয়। কোন রাজ্য? আহিয়া, এটা শীতকালীন উৎসব, তো এটা হয়ে থাকে মেঘালয় রাজ্য দ্বারা। 10 নম্বর, নিচের কোন দেশ প্রথম প্যারা এশিয়াড আয়োজন করে? নিচের কোন দেশ প্রথম প্যারা এশিয়াড আয়োজন করে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, চীন। প্রথম প্যারা এশিয়াড 2010 সাল চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত হয়। ভারতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এবার তোমরা একটু দেখে নাও আমাদের যে ফুল নোটস কথা বলছিলাম, সেই নোটস তোমরা যারা পারচেজ এখনও করোনি, তো যদি করতে চাও আমাদের কিন্তু অনেক মাস ধরেই কিন্তু আমরা এই পিডিএফগুলো অ্যাভেলেবল করে দিয়েছি তোমাদের জন্য। অনেকে নিয়ে নিয়েছে অলরেডি, 360-এর বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের কাছ থেকে এই নোটসগুলো কিন্তু পারচেজ করে ফেলেছে। তো তোমরা যারা এখনও করোনি, তো তোমাদেরকে বলবো, তো দেরি করো না, অবশ্যই যদি নিতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার 2024-25, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু নোটস পাবে। ঠিক আছে, সমস্ত কিছু নোটস পাবে। আর এই যে 4খানা নোটস দেখতে পাচ্ছ, এই 4খানা যে পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে, সেইভাবেই কিন্তু পিডিএফগুলোকে তৈরি করা হয়েছে। এখানে 2019 থেকে 2024 এমটিএসের যে এক্সামগুলো হয়েছে 6200+ জিকে কোশ্চেন রয়েছে উইথ এক্সট্রা ডিটেলস। ঠিক আছে, এক্সট্রা ডিটেলস দিয়ে। তো এই সকল পিডিএফগুলো তোমরা যদি নিতে চাও তো দেরি করো না, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছ স্ক্রিনে, তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো। প্রাইস পড়বে মাত্র 199 টাকায় সমস্ত কিছু পেয়ে যাবে নোটস। এবার দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিম্নলিখিত পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পীদের মধ্যে কাকে রানী দ্বিতীয় এলিজাবেথ রাজ্যাভিষেক উৎসবের জন্য ডাকা হয়েছিল? কাকে রানী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের উৎসবে ডাকা হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, কুমারী কমলাকে ডাকা হয়েছিল। 12 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের অনুচ্ছেদ 25 প্রদত্ত বিবেকের স্বাধীনতা নিম্নলিখিত দুটি অনুচ্ছেদের কোনটি দ্বারা শক্তিশালী হয়েছে? বলো, নিম্নলিখিত যে অনুচ্ছেদগুলো রয়েছে এদের মধ্যে কোন দুটো দ্বারা শক্তিশালী হয়েছে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, অনুচ্ছেদ 27 এবং 28। 13 নম্বর, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 350B এর সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? 350B। তো এটা হচ্ছে ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ কর্মকর্তা। অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক আনসার। 14 নম্বর, ট্রেন টু পাকিস্তান উপন্যাসটি কে লিখেছেন? বলো, ট্রেন টু পাকিস্তান এই উপন্যাসটি কার লেখা? বিক্রম সেঠ, মুলকরাজ আনন্দ, না খুশবন্ত সিং, না হচ্ছে ভীষণ সাহানি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, খুশবন্ত সিংয়ের লেখা উপন্যাস ট্রেন টু পাকিস্তান। এশিয়ান গেমস 2018-র উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতের পতাকাবাহী কে ছিলেন? এশিয়ান গেমস 2018-র উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতের পতাকাবাহী কে ছিলেন?
তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসতেই পারে। তো সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, নীরজ চোপড়া। নীরজ চোপড়া হয়ে যাবে এখানে সঠিক আনসার। নীরজ চোপড়া একজন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট যিনি জ্যাভলিন থ্রোতে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি 24শে ডিসেম্বর 1997 সালে হরিয়ানার পানিপত জেলার খান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। এই রকমের কোশ্চেন আসছে কিন্তু কে ওই যে খেলোয়াড়, বিভিন্ন খেলোয়াড়ের কিন্তু এইরকম মানে জন্মস্থান, জায়গা, গ্রামের নাম কিন্তু জিজ্ঞেস করে বা রাজ্য জিজ্ঞেস করে। তো অবশ্যই মনে রাখবে নীরজ চোপড়া হরিয়ানার পানিপত জেলার খান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন 1997 সালে। চোপড়া 2018 কমনওয়েলথ গেমস 86.47 মিটার থ্রো করে জ্যাভলিন থ্রো ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। ইন্দোনেশিয়া জাকার্তা এবং পালেমবাংয়ে অনুষ্ঠিত 2018 এশিয়ান গেমস উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি ভারতের পতাকাবাহী ছিলেন। এশিয়ান গেমস 2018 ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজিত হয়েছিল। এটাও মনে রাখো, ভারত 18ই আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়া জাকার্তা এবং পালেমবাং 2018 এশিয়ান গেমসে অংশ নেয়। তারপরে হচ্ছে সমাপনী অনুষ্ঠানে পতাকাবাহী হিসাবে রানী রামপালের নাম ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে পতাকাবাহী রানী রামপালের নাম ঘোষণা করা হয়। 2018 এশিয়ান গেমস পদক টেবিলে ভারত মোট 69টি পদক নিয়ে অষ্টম স্থানে ছিল, আর চীন 132টা স্বর্ণপদক, মোট 289টা পদক নিয়ে কিন্তু একদম তালিকার শীর্ষে ছিল। ঠিক আছে, আমাদের ভারতেরটা এবং সবচেয়ে শীর্ষটা দুটোই মনে রাখো, এখান থেকে এই দুটো থেকেই কোশ্চেন আসার চান্স রয়েছে। তারপরে দেখো, মূল সংবিধানেই 395টি ধারা পাঠ ড্যাশে বিভক্ত ছিল। 395টা ধারা আর হচ্ছে 22টি পার্টে বিভক্ত ছিল মূল সংবিধান। 22টা অংশ আর 12টা তফসিল, আর হচ্ছে 395টা ধারায় বিভক্ত। এরপর 17 নম্বর, নরম্যাল বোরলাগ যিনি বিশ্বের সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত, কোন দেশের অধিবাসী? তো এই নরম্যাল বোরলাগ থেকে কিন্তু আমাদের যে 2025 জিডি যে এক্সাম হয়েছিল না, ওখানে কিন্তু প্রচুর কোশ্চেন এসছে এই নরম্যাল বোরলাগ, বিশেষ করে সবুজ বিপ্লব থেকে। ঠিক আছে, তো এই পার্টটা একটু ভালো করে মনে রাখো। তো এটা হবে ইউএস, সঠিক অ্যান্সার। কোন দেশের অধিবাসী? ইউএসএর অধিবাসী ছিলেন তো সবুজ বিপ্লবের জনক নরম্যাল বোরলাগ। আর আমাদের ভারতের সবুজ বিপ্লবের জনক কে, এটা তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, 18 নম্বর দেখো, থিওসফিক্যাল সোসাইটি কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল? থিওসফিক্যাল সোসাইটি আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল। আর সবচেয়ে সাধারণ ভূমিকম্প কি? সবচেয়ে সাধারণ ভূমিকম্প, তো সেটা হচ্ছে যে টেকটনিক ভূমিকম্প। টেকটনিক প্লাজার ফলে যে ভূমিকম্প, তো টেকটনিক ভূমিকম্প যেটা হচ্ছে সবচেয়ে সাধারণ ভূমিকম্প। 20 নম্বর কোশ্চেন, কোন সরকারি প্রকল্পের মূল লক্ষ্য ছিল গ্রামীণ দরিদ্র যুবকদের অর্থনৈতিকভাবে স্বাধীন এবং বিশ্বব্যাপী প্রাসঙ্গিক কর্মশক্তিকে রূপান্তর করা? এটা কোন প্রকল্পের মূল লক্ষ্য ছিল? দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা, এটারই মূল লক্ষ্য ছিল। তারপরে 21 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন পুরস্কার বিজয়ী মোহিনীআট্টম নৃত্যশিল্পী? মোহিনীআট্টম নৃত্যশিল্পী নিচের মধ্যে কে? নামগুলো দেখো, কে হবে? অপশান নাম্বার 3 নীলা প্রসাদ। নীনা প্রসাদ অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক আনসার। 22 নম্বর, পূর্ব ভারতে সবুজ বিপ্লব আনয়ন নামক প্রকল্পটি পূর্বের কয়টি রাজ্যে বাস্তবায়িত হচ্ছে? পূর্বের কয়টি রাজ্যে? পূর্ব ভারতে সবুজ বিপ্লব আনয়ন নামক প্রকল্পটি পূর্বের কয়টি রাজ্যে বাস্তবায়িত হচ্ছে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 2 সাতখানা রাজ্য। ভারতের আদমশুমারি 2011 অনুসারে নিচের কোনটি 0 থেকে 6 বছর বয়সের সর্বোচ্চ জনসংখ্যার শীর্ষ 3টি রাজ্য হয়েছে? সর্বোচ্চ জনসংখ্যার শীর্ষ 3টি রাজ্য রয়েছে, বলো। সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1 মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতে 2011 সালে আদমশুমারি অনুসারে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের সর্বাধিক জনসংখ্যা সহ শীর্ষ 3টা রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র। তো এই তিনটের মধ্যে দেখো মহারাষ্ট্র অপশানে রয়েছে, তার জন্য মহারাষ্ট্র বললাম। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র 3টে রাজ্য মনে রাখো। তারপরে 24 নম্বর, ভারত 1991 সালে এনইপি ঘোষণা করেছিল। তো এই এনইপি মানে কি? এনইপি ফুল ফর্ম হচ্ছে নিউ ইকোনমিক পলিসি। ইকোনমিক থেকে অনেক ক্লাস দিয়েছি, দেখে নেবে তোমরা যারা দেখোনি। 25 নম্বর দেখো, কোন ধরনের নৃত্যের জন্য শম্ভু মহারাজকে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ দেওয়া হয়েছিল? শম্ভু মহারাজকে। কত্থক,
কত্থক নৃত্যের জন্য। ইনি একজন কত্থক নৃত্যশিল্পী। তো এই ছিল মোট আজকের প্র্যাকটিস সেটের 25খানা কোশ্চেন। আশা করি সবার কোশ্চেনগুলো ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও। এখনও যারা ক্লাসটাকে লাইক করতে বাকি রয়েছে, অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও। এবং যদি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে। এছাড়া আমরা যে আগের যে ক্লাসগুলো করিয়েছি, টপিক ওয়াইজ বলো আর বা প্রিভিয়াস ইয়ার বলো, তো সেই সকল ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। প্লেলিস্ট রয়েছে ডেসক্রিপশানে, দেখো, ওখান থেকে দেখে নেবে। আর টেলিগ্রামে যারা জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ওখানে তোমরা সমস্ত কিছু এক্সাম রিলেটেড আপডেট পেয়ে যাবে, আমাদের রেগুলার ক্লাসের আপডেট, বিভিন্ন নোটস পেয়ে যাবে। এছাড়া তোমাদের এক্সামের জন্য বিভিন্ন রকম এসএসসির যে স্টেনো লেটেস্ট যে এডুকেটিভ প্যাটার্নের এক্সাম হয়েছে, তো তারও কিন্তু জিকে এবং ইংলিশ দুটোরই পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। এমটিএসে তো ফুল কম্বো অ্যাভেলেবল। তোমরা তাছাড়া এমনি যদি তোমরা কেউ শুধুমাত্র এই যে 2000 প্রিভিয়াস ইয়ার যদি নিতে চাও বা ইংলিশের প্রিভিয়াস ইয়ার নিতে চাও, তো সেগুলোও কিন্তু অ্যাভেলেবল রয়েছে। বা আরআরবি, এনটিপিসি, এসএসসি, সিএইচএসএল বা আমাদের জিকের কিন্তু পিডিএফ রয়েছে, যেটা হচ্ছে কিসের, আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য। ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে WBSSC গ্রুপ সিডি যেটা রিসেন্ট এক্সাম হবে, সেই এক্সামের জন্য কিন্তু আমাদের পিডিএফ অ্যাভেলেবল 8200+। এর সঙ্গে আরও অনেক কিছু রয়েছে। এখানে তো টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, যেটার প্রাইস রয়েছে মাত্র 49 টাকা। এছাড়া এই পিডিএফের সঙ্গে আরও এক্সট্রা তোমরা আরও অনেক কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এই পিডিএফের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তাছাড়া আরও কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ওখানে পেয়ে যাবে। তোমরা পেমেন্ট যদি করো, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যদি পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাও, তোমাদেরকে ওই গ্রুপে অ্যাড করে দেবো। ওই গ্রুপ থেকে তোমরা কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে এবং সেগুলো প্রিন্ট আউটও করতে পারবে। বোঝা গেল? আরআরবি, এনটিপিসি এই পিডিএফটাও অ্যাভেলেবল রয়েছে। এগুলো অধ্যায়ভিত্তিক 18খানা অধ্যায়ে ভাগ করা রয়েছে। এটার প্রাইস রয়েছে মাত্র 55 টাকা। ঠিক আছে? এই পিডিএফগুলো যদি নিতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।